নমস্কার, সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি চলে এসেছি আমার নতুন চ্যানেল পারমিতা চ্যাটার্জি। আজ দুকলি গান দিয়ে আরম্ভ করি, যা না চাইতেই পেয়ে যাই। সবই তো লিখে গেছেন আমাদের গুরুদেব। না চাহিলে যারে পাওয়া যায়, না চাহিলে যারে পাওয়া যায়, তে আগিলে আসে হাতে, দিবসে সে ধন হারাইছি। আমি পেয়েছি আধার রাতে, না চাহিলে যারে পাওয়া যায়। এই দুকুলি গান যে গাইলাম, এই গানটা মনে করিয়ে দিল কোনো একদিন গান গাইতাম, কোনো একদিন গান শিখেছিলাম, গান গাইতাম, কিন্তু এখন আর গাই না, গাওয়া হয় না নানা কারণে। অনেক দিন আগে 43 বছর হলো গান ওই বাথরুমে গুনগুন করি, বাথরুমে গুনগুন করে যেটুকু বেরিয়েছে, তার বেশি আর এগোবে বলে মনে হয় না। এই বয়সে তো এখন নয়, এখন আমি অত্যন্তই অসুস্থ। তারপরে আপনাদের পুজো কেমন গেল? কাল লক্ষ্মী পুজো কেমন কাটালেন বলুন? সবাই আমাকে মন্তব্য করে জানাবেন। কেউ কিন্তু কোনো মন্তব্য করছেন না। প্লিজ আমার ছোট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, একটু লাইক শেয়ার কমেন্ট করুন, একটু এগিয়ে নিয়ে যেতে সাহায্য করুন। আমি ভীষণ অসুস্থ, আমি 2 বছর ধরে ঘরবন্দি। এইবার পুজোয় অনেক দিন পর আমার পুরনো বন্ধু আসাতে, ওর নাম বেবি, ও আমার মানে কত বড় যে বন্ধু বলতে পারবো না, নিজের সব কিছু বাদ দিয়ে ও আমার জন্য 2 দিন ছুটে ছুটে চলে এসছে। ওর গাড়ি খারাপ, গাড়ি ডুবে গেছে, বর্ষার জলে ডুবে গেছিলো। তা সত্ত্বেও ওলা উবের করে, পুজোর সময় ওলা উবের পাওয়া অত্যন্ত কষ্টকর। ও তার মধ্যেও এসে আমাকে নিয়ে ধরে, ওরও আমার বয়সী বয়স, আমাদের তো কম বয়স হয়নি, আমাদের বেশ ভালোই বয়স হয়েছে। কাজী সেই বয়সে এসে আমাকে নিয়ে গিয়ে, ধরে ধরে নিয়ে গিয়ে প্যান্ডেলে বসা, ভোগ খেতে নিয়ে যাওয়া। এবং এটা আমার পুরনো পাড়া, এই পাড়াতেই আমি বড় হয়ে উঠেছি। এই পাড়ার ছেলেরা, মানে যারা আমার সমবয়সী বা আমার থেকে একটু ছোট বা আমার থেকে একটু বড়, ছেলে মেয়ে সবাই আমরা খুব আনন্দ করতাম, খুব ফাংশন করতাম, গান গাইতাম, কবিতা বলতাম। এই পাড়াটা খুব সাংস্কৃতিকপূর্ণ পাড়া ছিল। তো আমার মানে এখানে ভোগ খাওয়ানো হয়, ভোগ খাওয়ানোর জায়গায় নিয়ে গেলাম, আমাকে কেউ নড়তে দিল না। ভোগ এনে দিল, কি কি লাগবে বারবার জিজ্ঞেস করে। এমনকি যেসব বন্ধু বা ভাইরা যাদের বউদের বিয়ে হয়ে যাওয়া বউগুলো, তারা, দিদি তুমি উঠো না, দিদি তুমি উঠো না, কী যে ভালো লাগছে, আমরা এনে দিচ্ছি। যা মানে আমার আর কিছু লাগবে না, আমি আর খেতে পারি না, আমি বেশি খেলে আমার হজমও হয় না, শরীর খারাপ হয়। তো কে শোনে তার কথা? সেই একবার চাটনি এনে দেয়, একবার পায়েস এনে দেয়, একবার তরকারি এনে দেয়, এই করতে থাকে। তা চোখ দিয়ে খুব জল পড়ছে, আমি কিন্তু খাচ্ছি না, আমার এই চোখের এই অসুখটা হয়েছে, এটা অনেক দিনই হয়। যাই হোক, চশমাটার পাওয়ার বেড়েছে, চশমাটাকেও পাওয়ার মানে ঠিক করতে হবে, যেন চশমাটা পরতে পারছি না। সেই এই 2 দিন আমি খুব অক্সিজেন পেয়েছি, মানে খুব ভালো কেটেছে। কালকের দিনটাও ভালো কেটেছে, বহু কষ্টে। গত 2 বছর আমি লক্ষ্মী পুজোতে পার্টিসিপেট করতে পারিনি বা ভোগ রাধনায়। আমার শ্বশুরবাড়িতে আমার শাশুড়ি মারা যাওয়ার পর, আমার শাশুড়ি তো আমি বিয়ে হওয়ার 1 বছরের মধ্যেই মারা গেছেন, 7 মাসের মধ্যে। তো তারপর সেই বছরটা তো কালসজ্জে পুজো হয়নি।
তারপর থেকে আমি পুজোটা ধরেছিলাম, গৃহলক্ষ্মী আমি ধরেছিলাম। সেই গৃহলক্ষ্মী আমি প্রায় 38 বছর ধরে আমরা পুজো করেছি। প্রথম দিকটা তো আমি একাই করতাম, তারপরে আমার ছোট যা আসার পর আমরা দুজনে মিলে করতাম। তা আমি যখন বাড়ি বদলালাম, বাড়িতে আসার সময় ভাবলাম আমি বড় বলে সারাক্ষণ আমি গৃহলক্ষ্মী আটকে রাখবো, ও ছোটও পাবে না, ওকে দিয়ে এলাম। তো দিয়ে এলেও ওখানে গিয়ে আমি ভোগ রাঁধতাম। এখানে আমি একটু আমার বাড়ির লক্ষ্মীকে আমার বাড়ি বলতে দুটোই আমার, মানে আমরা খুব মিলেমিশে থাকি, টাচুট বলবো না। এখানে একটু ফল মিষ্টি দিয়ে পুজো করে আমি ও বাড়িতে চলে যেতাম, গিয়ে ওখানে গিয়ে ওর সঙ্গে ভোগ রাঁধা, ভোগ সাজানো, নৈবেদ্য ভাগ করা, ফল কাটা সবটা করে প্রসাদ টসাদ খেয়ে ভোগ টোগ খেয়ে একদম রাতে ফিরতাম। তো এবারেও সেরকম ইচ্ছে ছিল, কিন্তু বিকেল হতে না হতে আমি এবারে বহু কষ্টে আমি ওকে যখন বললাম যে যদি আমার এরম শরীর থাকে তাহলে এবারে আমার যাওয়ার খুব ইচ্ছে আছে লক্ষ্মী পুজোয়, অন্তত কিছু একটু হাত খুন্তি একটু নাড়াবো। তো ও বললো, দিদিভাই তুমি যদি আসো আমি এর চেয়ে বেশি খুশি আমি আর হব না। তুমি যদি ও আমার জন্য পায়েসটা রেখে দিয়েছিল, তাও দুধটা জাল দিয়ে। তো যাই হোক, গিয়ে পায়েসটা করতে পেরেছি ভোগের, এবং এই বিশেষ কিছুই ওরাই বরং আমাকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ছিল। কখনো অসুস্থ হয়ে যাচ্ছিলাম, পিঠে বালিশ দিচ্ছে, কখনো এই করছে। যাই হোক, আমার ছোট দেওরের মেয়েটাও আমাকে ভীষণ ভালোবাসে, খুব যত্ন করছিল, মা মেয়ে মিলে। ওই টেবিলে বসে বসে সবাইকে বললাম যে আমি এই কাজটা করি, এটা তো টেবিলে বসে করতে হয়, সবাইকে প্রসাদটা দিলাম। এই পর্যন্ত। সেদিনও কালকেও আমার খুব ভালো লেগেছে, অনেক দিন পর বেরিয়ে, এবং ওদেরকে আমি খুব ভালোবাসি, তো তাই ওদের বাড়ি গেলে বা ওদের সঙ্গে কথা বললে আমার খুব ভালো লাগে। যাই হোক, আজকে যে একটা ছোট গল্প পড়ছি, অনুগল্প। গল্পটার নাম হচ্ছে ভাঙা ঘর। অপলা, তোমার সাথে দেখা হবে ভাবতেই পারিনি। অরূপ আড়ষ্ট হয়ে বলল, কোথাও চা খেতে বসবে? চলো, এই প্রথম বললে বিয়ে ভাঙার পর। বিয়ে করনি? আবার একজনকে ভালোবেসেও মায়ের জন্য রাখতে পারলাম না। তুমিই চলে আসতে বলেছিলাম, দম বন্ধ করে থাকা যায়? আমার কথা বললে মা তোমাকে আমার সাথে কথা বললে মা তোমাকে অপমান করতেন, সহ্য করা যায় না এই অপমান। শাড়ি কিনে আনলেও মা রেগে যেতেন। নিজের ঝি মার্কা শাড়ি আনবেন, তাই তোমাকে পরতে হবে কেন? তুমি চলে আসার পর মা আমাকে বলেছিলেন, দেখলি এরা ঘর করবার নয়। আমি সেদিন গম্ভীর হয়ে বলেছিলাম, তুমিই বাধ্য করলে আমার ঘর ভাঙার। আমার উপর তোমার এই অধিকার বোধ যতদিন না যাবে ততদিন কেউ থাকবে না, আমার ঘর খালি থাকবে। যদি কেউ আসে সে অপলাই আসবে। মায়ের কিছু বলার থাকলো না। আমরা সব সময় বলি যে বৃদ্ধাশ্রমে শ্বশুর শাশুড়িকে দিয়ে এলো, কিন্তু কেন দিয়ে এলো, কিসের জন্যে দিয়ে এলো, তারও কিন্তু অনেক অনেক একটা ব্যাকগ্রাউন্ড থাকে। শ্বশুর শাশুড়িও যেভাবে এক একটা পরিবারে যেভাবে বউদের ওপর আগেকার দিনে শিক্ষিত মেয়েদের ওপর টর্চার, মানে রীতিমতো তাদের ওপর করতেন, অত্যাচার যাকে বলে তাই করতেন, ভাবা যায় না। নিজের বাড়ির মেয়েদের বেলা একরকম, পরের বাড়ির মেয়েটার বেলা একরকম। নিজের বাড়ির মেয়ে স্কুলে যাবে, তার টিফিন হচ্ছে, তার হচ্ছে, তাকে ব্রেকফাস্ট দাও। বউ যে স্কুলে পড়াতে যাবে সে কিন্তু সবাইকে ব্রেকফাস্ট দিয়ে, সে নিজে টিফিন নিল কি না নিল, সে খেলো কি না খেলো, সে কেউ দেখলো না। হয়তো শ্বশুরমশাই একবার বললেন তুমি খেয়েছো, বা স্বামী জিজ্ঞেস করলেন তুমি খেয়েছো। স্বামী জিজ্ঞেস করলেও আবার বউ ভাড়া হয়ে যাবে, সেও জিজ্ঞেস করতে পারতো না ভয়ে। এইরকমভাবে কাটতো কিন্তু ঊনবিংশ শতাব্দী
মেয়েরা বা আমাদের সবাই মেয়েদের, আমরা শিক্ষিত হয়ে আমাদের গ্রুপে অনেকেই আমাদের সময় আমার বন্ধুবান্ধবরা চাকরি করেছে, কিন্তু আমরা করতে পারিনি। বাবা করতে পারিনি বা পারলেও চাকরি করা থাকলেও করে করে উঠতে পারতাম না। হয়তো আমার শাশুড়ি বেঁচে থাকলে আরও এগোতে পারতাম, উনি খুব ভালো মানুষ ছিলেন, কিন্তু এটাও আমার দুর্ভাগ্য যে উনি বেঁচে থাকলেন না। সত্যি হয়তো আমি অপয়া বউ, বিয়ের পর আমায় শুনতে হয়েছিল আমি অপয়া বউ, তাই জন্য আমার শাশুড়ি মারা গেছেন। 7 পাউন্ডের টিউমার, আমি বিয়ের 3 মাসের মধ্যে উনি অসুস্থ হয়ে পড়লেন, 4 মাস, আরও 4 মাস বেঁচে থাকলেন, মোট 7 মাস, তারপর মারা গেলেন। 3 মাসের মধ্যে গিয়ে আমি পেটে টিউমার ঢুকিয়ে দিলাম। কি অবান্তর অশিক্ষিতের মতো কথাবার্তা! এরা শিক্ষিত বলে নিজেদের দাবি করে। যাই হোক, সে কথাগুলো ভোলা যায় না, কারণ আমরাও তো শিক্ষিত বাড়ির মেয়ে, শিক্ষিত মেয়ে। কেন সহ্য করবো এই ধরনের কথা? কেন করব? কেন বলবে? কেন ডমিনেট করবে? ভালো করে বলো, 1000বার করে দেবো। ডমিনেট কেন করবে? এটা করো, সেটা করো, ওটা করতে হবে, 10 পিস আলু কাটতে হবে। ওই আবার কি অসভ্যতা একটা ভদ্রলোকের বাড়ির মেয়ের সঙ্গে? শিক্ষা মানুষকে নমনীয় হতে সাহায্য করে, শিক্ষা মানুষকে উদ্ধত হতে সাহায্য করে না। কিন্তু এই উদ্ধত, এই ডমিনেশনটা নিতে নিতে আমার স্বামীও একটা সময় খুব ডমিনেট করতেন, করবার চেষ্টা করতেন, বা এখনও নিজের মতটা খাটাবারই চেষ্টা করেন, কিন্তু সেটা মিষ্টি কথায়। আগে তো খুব মানে, হ্যাঁ এটাই হবে, এটা হবে মানে এটাই হবে, আর এরপর আর কোনো কথা চলবে না। তো যাই হোক, সেটা মেনে নিতাম। মেনে না নিয়ে উপায় ছিল না, যেহেতু নিজের রোজগার ছিল না। নিজের রোজগার থাকলে আমি কিন্তু নিজের মতোই চলতাম, কারণ আমিও মেষ রাশির মেয়ে, জবাব দিতে জানি চিরকাল। মানে আমি চুপচাপ বসে থাকবো সেরকম ধরনের এত বাধ্য হয়ে থাকার মতো মেয়ে আমি নই। ইদানিং হয়েছি আরও, যে জবাব দিতে জানতে হয়, অপমান সহ্য করতে নেই। কেন করব? স্বার্থপরতা সহ্য করতে নেই। যখনই তুমি বুঝতে পারবে যে তোমাকে কেউ ব্যবহার করছে, তো তখনই তুমি সেখানে কেটে দেবে, না আর হবে না, আমাকে ব্যবহার করা চলবে না, আমাকে ভালোবেসে বলো, আমি সমস্তটা করে দেবো, কিন্তু আমাকে ব্যবহার করা চলবে না, আমার সঙ্গে কোনো ডমিনেশন চলবে না, আমাকে ডমিনেট করা চলবে না। আমার সম্মানটা আমাকেই রাখতে হবে। আমার দিদি বলে যে অত্যাচারিত হয় সে কিন্তু অনেক বেশি দোষী, নিজেকে কেন অপমানিত হতে দেবে, কেন অত্যাচারিত হতে দেবে? তাকে প্রতিবাদ করতে হবে, তার হয়ে প্রতিবাদ অন্য কেউ করে দিলে সে আবার অপমান করবে। তার প্রতিবাদ সে নিজে করে দেখুক, দ্বিতীয় দিন আর কেউ করতে আসবে না, এবং এটা সত্যি। ঠিক আছে, রাখলাম। এরকম আজকের গল্পটা ছোট হয়ে গেল, এর পরের দিন বড় গল্প বলবো।